আসসালামু আলাইকুম এভরিওয়ান। তোমাদের জন্য নিয়ে আসলাম মায়ের মৃত্যু গল্পের প্রথম পর্ব। তো চলো বেশি কথা না বলে গল্প শুরু করা যাক। আমার সৎ বাবা আমার চাচাতো বোনকে পেছন থেকে জড়িয়ে ধরে আছে, আর অপরদিকে আমার চাচাতো বোন হাসাহাসি করে রান্না করছে। এগুলো দেখে যেন আমার রাগ নিমিষেই উঠে গেল। এতটুকু বড় হয়েছি, আজ পর্যন্ত আমার আম্মু আমাকে বলতে পারবে না আমি কোনোদিন তাদের সাথে রাগ করে কথা বলেছি। সব সময় নিজেকে শান্ত রাখার চেষ্টা করি, কিন্তু আজকে আমার চোখের সামনে যা হচ্ছে এগুলো দেখে আমার এতটা পরিমাণে রাগ হয়েছে যে মন বলছে ওদের দুজনকে জায়গায় খুন করে ফেলি। হঠাৎ মনে হলো আমার চোখ দিয়ে পানির ফোঁটা পড়ছে। চোখে হাত দিয়ে দেখি সত্যি আমার চোখ দিয়ে পানি পড়ছে। আর পড়বেই বা না কেন? ভালোবাসার মানুষের সাথে কেউ এসব নোংরামি করলে তখন কি আর নিজেকে ঠিক রাখা যায়? আমার এই চাচাতো বোন, ওর নাম মায়া। দেখতে শুনতে একদম পরীর মতো। যে কোনো মানুষ ওকে একবার দেখলে ওর প্রেমে পড়তে বাধ্য। আমি ওকে এই পর্যন্ত 3বার প্রপোজ করেছি, এর বিনিময়ে শুধু থাপ্পড় খেয়েছি। যখনই বলি আমি তোকে ভালোবাসি, অনেক অনেক ভালোবাসি, যা বলার বাহিরে, তখন বলে দেখ তুই আমার চাচাতো ভাই, এর বেশি কিছুই না। আর এটা মাথায় রাখিস আমি তোর থেকে 2 বছরের সিনিয়র। শেষবার যখন বলেছিলাম ভালোবাসার কথা, তখন উত্তরে আমাকে বলেছিল আর কোনোদিন যদি এসব কথা বলিস আমি চাচির কাছে বিচার দিব। আরও নানাভাবে বকা দিয়েছিল। এরপর থেকে আমি ওর পিছু আর নেই না। দূর থেকেই ভালোবাসা সুন্দর। যদি আমার কপালে লেখা থাকে তাহলে একদিন অবশ্যই এই মায়া আমার বউ হবে, এই আশায় দিন যাচ্ছিল আমার। কিন্তু আজকে ভেতরে যা দেখেছি মনটা চাইছে ওদের টুকরো টুকরো করে কেটে ফেলি। আমার সৎ বাবা মায়ের সাথে এখন কি বলবো, বলার মতো ভাষা খুঁজে পাচ্ছি না। এসব দেখতে পারবো না বলে রুমে চলে গেলাম। ওয়াশরুম থেকে চোখে মুখে কিছুটা পানি দিয়ে বিছানার উপর গিয়ে বসলাম। জোরে একটা চিৎকার দিয়ে আম্মুকে ডাক দিলাম। আম্মু তাড়াতাড়ি ভেতরে এসে বলল, কি হয়েছে বাবা, তুই হঠাৎ এভাবে জোরে চিৎকার দিলি কেন? আম্মুর পেছনে পেছনে আমার চাচাতো বোন আর আমার সৎ বাবাও চলে আসলো। তবে মায়া কাপড় ঠিক করতে করতে ভেতরে ঢুকছে, যা দেখে আমার রাগ আরো দ্বিগুণ হয়ে গেল। আমি এবার জোরে চিৎকার দিয়ে বললাম, 10 মিনিট হলো আমি বসে আছি, কিন্তু আমার কফি এখনো আসে নাই। তোমরা সবাই কি করছিলে? আমি কি ঘুম থেকে উঠে এখানে সারাদিন বসে থাকবো নাকি? আম্মু আমার কাছে এগিয়ে এসে বলল, বাবা তোর হঠাৎ কি হয়েছে? আমি সাথে সাথে আম্মুর হাত সরিয়ে বললাম, তুমি ছোবে না আমাকে। আজকে সকালে রান্না করতে কে গিয়েছিল? মায়া ভয়ে ভয়ে বলল, আমি। এবার আমি মায়ের দিকে চোখ গরম করে বললাম, আমি কি এই বাড়ির কাজের ছেলে? আমাকে তোর কি মনে হয়? আর সকালে তুই রান্না করছিলি ভালো কথা, কিন্তু বলতে গিয়েও থেমে গেলাম। দরজার কাছে এবার চাচা চাচিও এসে হাজির। আমার রাগ দেখে সবাই বোকা হয়ে গেল মনে হয়, কারণ কখনোই আমি আমার পরিবারের সাথে এভাবে রেগে কথা বলি নাই। আজকে আমি তোমাদেরকে সবচেয়ে বিশ্বস্ত বুকমেকার ওনেক্স সম্পর্কে বলতে চাই, যেটি পিএসজি এবং সিরিয়ার অফিসিয়াল পার্টনার। এই অ্যাপে আপনি ক্রিকেট, ফুটবল, টেনিস লাইভ ম্যাচ দেখতে এবং তাদের স্কোর ভবিষ্যৎবাণী করে সহজেই অর্থ উপার্জন করতে পারবেন। সেই সাথে BMW গাড়ি, আইফোন, ল্যাপটপ এবং আরও অনেক নগদ পুরস্কার জেতারও সুযোগ রয়েছে। এই অ্যাপটিতে আপনি ক্রাশ, ক্রিস্টাল, আন্ডার অ্যান্ড ওভার 21 ইত্যাদি গেম খেলে সহজেই আয় করতে পারবেন। সাইন আপ করার সময় আমার প্রচার কোড রিদওয়ান8 ব্যবহার করে আপনার প্রথম জমাতে 24,000 টাকা পর্যন্ত পান। আপনি বিকাশ, নগদ, ব্যাংক, ক্রিপ্টো, পেপাল এবং অন্যান্য সহজ পদ্ধতির মাধ্যমে সহজেই আপনার জেতা টাকা তুলতে পারবেন। এখানে আপনি 24 ঘন্টা 7 দিন গ্রাহক সহায়তা পাবেন। তাই এখনই গুগলে ওয়ানেক্স সার্চ করে অফিসিয়াল ওয়েবসাইটটিতে গিয়ে রেজিস্ট্রেশন করুন। আর রেজিস্ট্রেশনের সময় অবশ্যই আমার প্রচার কোড রিদওয়ান8 ব্যবহার করে প্রথমবার ডিপোজিটে 24,000 টাকা পর্যন্ত পান। আমার সৎ বাবা এক কোনায় চুপটি করে দাঁড়িয়ে আছে। মনটা চাইতেছে একে ধরে চিবিয়ে খেয়ে ফেলি। এবার আম্মু আমার হাত ধরে বিছানার উপরে বসিয়ে বলল, কি হয়েছে বাবা, আমাকে বল তোর কি হয়েছে? আমি বললাম, সবাইকে যেতে বলো আম্মু। আম্মু ইশারা করতে সবাই বাহিরে চলে গেল। তবে যাওয়ার আগে মায়া আমার সৎ বাবাকে কি জানি ইশারা করলো, তবে আমি এইসব কিছুই বুঝলাম না। আমি যে এগুলো দেখে আর সহ্য করতে পারছি না। আম্মু এবার আমার মাথায় হাত বুলাতে বুলাতে বলল, এতদিন পর আমি আমার ছেলের রাগের চেহারা দেখতে পারলাম। খুব সুন্দর লাগে তুই যখন রেগে যাস। আমি কোনো কিছু না বলে আম্মুকে জড়িয়ে ধরে আর কান্না আটকে রাখতে না পেরে কান্না করে দিলাম। চোখের সামনে যদি নিজের ভালোবাসার মানুষ এসব করে বেড়ায় তখন কেমন লাগতে পারে বলেন? মনে হয় যেন কেউ কলিজায় আঘাত করে চলে গেল। আম্মু এবার হাত দিয়ে আমার মাথার চুল ধরে বলল, কি হয়েছে বাবা তোর, হঠাৎ করে এমন করছিস কেন? আমাকে বল কি হয়েছে? কান্না করতে করতে বললাম, সব শেষ হয়ে গেছে আম্মু, আমার সব শেষ হয়ে গেছে। আম্মু বলল, আরে কি হয়েছে বলবি তো? আমি বললাম, কিছু না আম্মু, তবে আজকে আমার আব্বার কথা খুব মনে পড়ছে। যদি আমার বাবা আজকে বেঁচে থাকতো তাহলে এসব কখনো হতো না। আম্মু বলল, হঠাৎ বাবার কথা মনে পড়লো যে? আমি বললাম, তুমি বুঝবে না আম্মু। চোখের পানি মুছে আম্মুর কোলের উপর শুয়ে বললাম, যদি ওরা নেগেটিভ কিছু করে তাহলে আমি ওদের ছাড়বো না, দেখে নিও তুমি। আম্মু বলল, আরে কি হয়েছে বলবি তো? সেই কখন থেকে উল্টাপাল্টা কি সব বলে যাচ্ছিস। রনি তোর কফি। সামনে তাকিয়ে দেখি মায়া কফি হাতে আমার রুমে হাজির হয়েছে।
যাচ্ছে। আম্মু মায়ের হাত থেকে কফির মগটা নিয়ে বলল, আমার ছেলের কথায় রাগ করলি নাকি মা? মায়া হাসি দিয়ে আমার পাশে বসে আমার গাল টেনে বলল, আমি তো আজকে অনেক খুশি হয়েছি। আমার ছোট ভাইয়ের রাগী চেহারাটা দেখতে পেলাম অনেকদিন পর। আম্মুর দিকে তাকিয়ে বললাম, আম্মু এই মেয়েকে এখান থেকে যেতে বলো। আমার মন মানসিকতা এমনি আজকে ভালো নাই, না হলে আমি যা ইচ্ছা তাই করে ফেলবো। মায়া মুখ বাঁকিয়ে বলল, দেখো চাচি আম্মা, তোমার ছেলে এসব কি বলে? আচ্ছা রনি, তুই কি আজকে সকালে গাঁজা খেয়েছিস? আমি আম্মু বলে চিৎকার করে উঠলাম। আমার ধমক শুনে মায়া উঠে চলে যাচ্ছে আর আস্তে করে বলল, হঠাৎ এই ছেলের কি হয়েছে যে সবসময় আমার পেছনে পড়ে থাকে? আর আজকে? মনে মনে বললাম, এটাই কি সেই মায়া যাকে দেখলে আমার বুকের মাঝে ঝড় বয়ে যেত? এটাই কি সেই মায়া যার কথা আমি হাজারবার চিন্তা করে সময় কাটিয়ে দিতাম? আসলে মানুষ ঠিক কথাই বলে, উপরে ফিটফাট ভেতরে সদরঘাট। এই কথার আর কাজের আজকে মিল পেলাম। কিন্তু আমার সৎ বাবা আর মায়া কি করতে চাইছে আমাকে সব জানতে হবে। শুধু জানতে নয়, আমাকে এই রহস্যময় কাহিনী খুঁজে বের করতে হবে কোনো কিছু হওয়ার আগে। হঠাৎ একটা জিনিস চোখে ভেসে উঠল, মায়ার পেটটা কেমন জানি বড় বড় দেখাচ্ছে। কোনোভাবে ও তো আবার ধুর, আমি এসব উল্টাপাল্টা কি চিন্তা করছি? হয়তো তারা প্রেমে লিপ্ত, কিন্তু এসবে নয়। তবে সকালে যা দেখলাম, না না আর মিলাতে পারছি না। আম্মু ধপ করে আমাকে টেনে তুলে বলল, তোর কি হয়েছে রে? একবার রেগে যাস, আরেকবার কান্না করিস, আরেকবার চিন্তায় মগ্ন। এসব কি? হ্যাঁ, সকাল সকাল আমি কি তোর সার্কাস খেলা দেখতে এখানে আসলাম? আর মেয়েটাকে এভাবে বকা দিলি কেন? আমি বললাম, আম্মু আমি এখন কিছু বলতে পারবো না, যাও তুমি গিয়ে তোমার কাজ করো, আমাকে একা থাকতে দাও তো একটু। আম্মু দাঁড়িয়ে বলল, কি ছেলে যে আমি জন্ম দিলাম, না কিছু বলে না কারো কথা শুনে। আচ্ছা তুই থাক, আমি গেলাম। যদি কিছু লাগে তাহলে আমাকে বলিস, কেমন? আমি এনে দিব। আর সাবধান, কাউকে বিরক্ত করিস না। এই বলে আম্মু আমার রুম থেকে বের হয়ে গেল। আসলে আমাদের দুই পরিবার মিলে একই বাসায় থাকি। আমার চাচার 3 মেয়ে, একজনের বিয়ে হয়ে গেছে আর ছোটজন বিদেশে পড়াশোনা নিয়ে বিজি। আর মায়া হলো 2 নাম্বার। আমি আমার বাবা মার একমাত্র সন্তান, খুব আদরের। এখনো আম্মু আমাকে অনেক আদর করে। তবে আমার আসল বাবা রোড অ্যাক্সিডেন্টে মারা যায়। এরপর আম্মু মানসিকভাবে ভেঙে পড়ে। কয়েকদিন যেতে না যেতেই হঠাৎ একদিন আমি কলেজ থেকে এসে শুনি আম্মু নাকি বিয়ে করে স্বামী নিয়ে এসেছে। যতই হোক উনি আমার মা, তাই সেদিন কিছু বলি নাই। উনি সুখে থাকলেই আমিও সুখী। আমার সৎ বাবা, তার বয়স মূলত আমার থেকে 4 কি 5 বছর বেশি। আবার তিনি একটু হুজুর টাইপের। আমার সাথে বেশি একটা জমে না, দরকার পড়লে কথা বলি, না হলে না। কিন্তু আজকে নিজ চোখে যা দেখলাম সেটা হয়তো ভুলার মতো নয়। তবে মায়া এটা কিভাবে করলো? ছি, ওর মন মানসিকতা এতটা নিচ হতে পারে যে এটা আমি কখনো জানতাম না। হঠাৎ বাহিরে আবার কিসের যেন আওয়াজ শুনলাম। রুম থেকে বের হয়ে দেখি আমার সৎ বাবা ডিজিটাল প্যান্টের সাথে ম্যাচিং করে শার্ট আর জুতা পরেছে। এসব দেখে আমার আম্মু আবার প্রশংসা করছে। হঠাৎ করে পাঞ্জাবি পায়জামা ছেড়ে এসব পরলো কেন? কাহিনী তো কিছু একটা আছে। আমার কাছে এসে আম্মু বলল, দেখ তো বাবা, তোর বাবাকে আজকে কেমন লাগছে? আমি আম্মুকে অখুশি করতে পারবো না, তাই ফোনটা কানের কাছে নিয়ে বললাম, মিতু বল। অযথা কথা বলতে বলতে আমি আমার রুমের দিকে যাচ্ছি। আম্মুকে হাতের ইশারা করে বললাম, দাঁড়াও আম্মু, আমি ভেতর থেকে আসছি। ভেতরে গিয়ে আবার বিছানার উপর গিয়ে বসলাম আর মনে মনে চিন্তা করছি আমাকে ওদের উপর নজর রাখতে হবে। দূর থেকে দেখতে পাচ্ছি আম্মুর পেছনে মায়া দাঁড়িয়ে আছে। হঠাৎ দেখি মায়া আমার সৎ বাবার পকেটে সাদা একটা কাগজের টুকরো দিল। লাফ দিয়ে উঠে টেবিলের ড্রয়ার থেকে পিস্তল নিয়ে যেই রুম থেকে বের হতে যাব তখনই মনে পড়ল, আমি এসব কি করছি? গরম গরম সব কাজ করলে তো হয় না। পিস্তলটা মূলত নিজের সেফটির জন্য রাখি আমি। ফোনটা বের করে মিতুকে কল দিলাম। মিতু হলো আমার বেস্ট ফ্রেন্ড। ও আমাদের এখানকার সরকারি হাসপাতালের একজন ডাক্তার। আমার আরেকজন বেস্ট ফ্রেন্ড হলো রিপন। আমি যদি জীবনের বেশিরভাগ সময় কাটাই তাহলে হিসাব করে দেখা যাবে ওদের সাথে জীবনের আনন্দময় মুহূর্তগুলো কাটিয়েছি। আর রিপন হলো একজন কৃষক। ওর সম্পর্কে এখন বলবো না, সাথে থাকেন জানতে পারবেন। মিতু ফোন রিসিভ করে বলল, লাভু বল। মিতু আমায় এই নামেই বেশি ডাকে। আমি বললাম, আচ্ছা মিতু, আমি যদি 2 জন মানুষকে খুন করি তাহলে আমার কি সত্যি সত্যি জেল হবে নাকি ফাঁসি? ফোনের ওপাশ থেকে মিতু হাসতে হাসতে বলল, খুন? তাও আবার তুই? জানিস আজকে আমি মন খুলে আসলাম, তুই তো ভালোই জোকস করতে পারিস দেখি। আমি বললাম, মিতু দেখ, আমি কিন্তু একদম মজা করছি না, তুই আমার কথার উত্তর দে শুধু। মিতু বলল, দেখ ভাই, তোর আজাইরা পেঁচালের উত্তর আমি দিতে পারবো না। এবার আমি মন খারাপ করে বললাম, থাক তুই, তোর বলতে হবে না। দেখিস সত্যি আমি একদিন ওদের খুন করব। শুধু আমার সাথেই কেন এমন হয়? কি অপরাধ করেছি আমি? মিতু বলল, রনি, এই রনি, তোর কি হয়েছে বলতো হঠাৎ করে? আমি বললাম, কি বলবো, অনেক কিছু হয়েছে। মিতু বলল, আচ্ছা তাহলে হাসপাতালে চলে আয় রিপনকে নিয়ে, আমার হাতে কিছু কাজ আছে, আগে কাজটা শেষ করি। ফোনটা কেটে দিলাম। আচ্ছা সকালে কি আমার চোখের দেখা ভুল ছিল? হতেও পারে, আবার নাও হতে পারে। কিছুক্ষণ পর আম্মু ডেকে বলল নাস্তা করতে। রুম থেকে বের হয়ে টেবিলে গিয়ে বসতেই চাচা বলল, কি ভাতিজা, হঠাৎ এত রেগে গেলে কেন?
আমি মাথা নিচু করে বললাম, এই তো চাচা, এমনি একটু মজা করলাম। চাচি আম্মা সবাইকে খেতে বলে আমাকে বলল, রনি, তোর বড় বোনের জন্য একটা সম্বন্ধ এসেছিল, তুই একটু খোঁজ খবর নিয়ে দেখিস তো। চাচির বলা কথাটা শুনেই যেন আমার বুকের ভেতরে একটা মোচড় দিয়ে উঠল। হাত থেকে রুটিটা নিচে পড়ে গেল। মায়া আমার দিকে তাকিয়ে একটা হাসি দিয়ে ইশারা করে বলল, সব কিছু ঠিক হয়ে যাবে। আর তোর আমাকে নিয়ে এত চিন্তা কেন? আম্মু আমার কাছে এসে বলল, কি হয়েছে বাবা তোর? টেবিলের নিচ থেকে রুটিটা নিতে গিয়ে দেখি মায়ের দেওয়া চিঠিটা সৎ বাবার পকেটে ভেসে আছে। হালকা করে দেখা যাচ্ছে আজকে পা, শুধু এই পর্যন্ত দেখতে পেলাম। মনে মনে আন্দাজ করে নিলাম হয়তো পার্কে ঘুরতে যেতে বলেছে। রুটিটা রেখে বললাম, আম্মু, আমি আজকে কিছুই খাবো না, আমি হাসপাতালে যাব একটু। পেছন থেকে আমার সৎ বাবা ডেকে বলল, রনি, এদিকে আসো তো একটু। কি আর করার, ভদ্রতার খাতিরে গিয়ে উনার সামনে দাঁড়ালাম। সৎ বাবা আমার হাতে 1000 টাকার একটা লম্বা নোট দিয়ে বলল, যাও, এনজয় করো। আমি আর না দাঁড়িয়ে রুমে চলে যাচ্ছি। পেছনে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার আম্মুজান হাসছে। রুমে গিয়ে পিস্তলে 2টো গুলি লোড করে নিলাম, আর একটা ছোট চাকু হাতে নিলাম। দরজা দিয়ে বের হতেই পেছন থেকে আম্মু বলল, তাড়াতাড়ি বাসায় আসবি, এত আড্ডা দিবি না কিন্তু। বাসা থেকে বের হয়ে কিছুটা দূরে যেতেই মনে হলো যেন কেউ আমার পিছু করছে। আমার জানা মতে আমার কোনো শত্রু নেই, তবে কে আবার আমার পিছু করবে? হয়তো এটা আমার মনের ভুল, তবে সন্দেহজনক মনে করে পেছনে তাকিয়ে কোনো কিছুই দেখতে পেলাম না। রিপনদের বাড়ির কাছে আসতেই অনেকগুলো ছেলে এসে আমাকে ধরে গাড়ির ভেতরে নিয়ে গিয়ে ইচ্ছামতো মারতে লাগলো। আমি যে কাউকে আটকিয়ে বলবো আমাকে মারার কারণ কি, সেই সময়টাও আমাকে দিল না। আমাকে প্রায় আধা ঘন্টা মারার পরে একটা ছেলে আমাকে উদ্দেশ্য করে বলল, তোরে এমনি এমনি মারি নাই, আমাদের টাকা দেওয়া হয়েছিল এজন্য মারলাম, আর তোকে তোর আপন জনেই মারতে বলেছে। ছি, এমন আত্মীয় স্বজন থাকার চেয়ে না থাকাই ভালো। এগুলো বলে ছেলেগুলো চলে গেল। আমি রাস্তার পাশে পড়ে আছি। হঠাৎ দেখি রিপন একটা লাঠি নিয়ে কোথায় যেন যাচ্ছে। আমি হাত দিয়ে ইশারা করলাম। রিপন আমাকে দূরে থেকে দেখে দৌড়ে এসে আমাকে ধরে বলল, বন্ধু, তোর কি হয়েছে? আমি হাতে ইশারা করে বললাম, এখন আমি কিছু বলতে পারবো না, আমাকে আগে হাসপাতালে নিয়ে যা। আমার কথা মতো রিপন তাই করলো, কিন্তু আমি আর চোখ খুলে রাখতে পারলাম না। আপনা আপনি আমার চোখ বন্ধ হয়ে গেল। যখন আমার জ্ঞান ফিরল তখন তাকিয়ে দেখি আমার পাশে মিতু আর রিপন বসে আছে। মিতু আমার দিকে এগিয়ে এসে বলল, তাহলে শেষমেশ তোর জ্ঞান ফিরল? আমিও মজা করে বললাম, কেন, তুই কি চাইছিলি আমি মারা যাই? মিতু রাগী চেহারা নিয়ে বলল, কি হয়েছে, কাহিনী বলতো, আর এসব ফালতু কথা রাখ। রিপন আমার দিকে তাকিয়ে বলল, আমাদের এখানের ছেলেপেলে কি তোরে? আমি বললাম, আরে না রিপন, ওদের কি সেই সাহস আছে আমাকে মারার? এখানে কাহিনী তো কিছু আছেই, তা আমাকে খুঁজে বের করতে হবে। ও শিট, আমি তো ভুলেই গেছি। রিপন, আমাকে একটা সাহায্য করতো। রিপন বলল, বল, কি করতে হবে? আমি রিপনকে সবকিছু বুঝিয়ে পাঠিয়ে দিলাম। মিতু এবার আমার দিকে তাকিয়ে বলল, তোর কি হয়েছে সত্যি করে বলতো? আবার মায়া তো তোরে আবার? আমি হাসি দিয়ে বললাম, আমার কপালে সুখ নাই রে, সব শেষ হয়ে গেছে আমার। মিতু বলল, আরে কি হয়েছে বলবি তো? আমি বললাম, বললে কি তুই বিশ্বাস করবি বল? জানি বিশ্বাস করবি না, তাই বলেও লাভ নেই। মিতু বলল, আরে বল না। আর তোরে কে মারলো? আমাকে শুধু একবার বল, পরে দেখ আমি কি করি। সকালে কি কি হয়েছিল আমি মিতুকে সব বুঝিয়ে বললাম। আমার কথা শুনে মিতু উল্টা হাসতে হাসতে গড়াগড়ি খাচ্ছে। আমি রাগী চেহারা নিয়ে তাকিয়ে বললাম, মিতু। মিতু এবার হাসি থামিয়ে বলল, তোর কি মাথা খারাপ হয়ে গেছে? আমি জানি তোর সৎ বাবাকে তোর পছন্দ নয়, শুধু তুই আন্টির কারণে কিছু বলিস না, তাই বলে তুই তোর ভালোবাসার নামে এসব উল্টাপাল্টা কথা বলতে পারলি? আমি জানি মায়া কতটা ভালো একটা মেয়ে, যে মেয়ে কিনা কোনো বাহিরের ছেলের সাথে কথাই বলে না, আবার সেই মেয়ে এসব করবে? তুই বললি আর আমি বিশ্বাস করে নিলাম। এটা তো হতে পারে না কোনোদিনই। আর তোর সৎ বাবা যিনি 5 ওয়াক্ত নামাজ পড়েন, তার সম্পর্কে এসব কিভাবে বলতে পারলি? একটুও কি তোর মুখে বাঁধলো না? আমার মনে হয় কি তুই এক ঢিলে তুই পাখি মারতে চাস, তাই না? এখন মায়া তোকে পাত্তা দেয় না, আবার তোর সৎ বাবাকে তোর পছন্দ না, তাই দুজনকে একসাথে ফাঁদে ফেলে তুই মজা নিতে চাস। আমি যদি ভুল কিছু না বলি তাহলে এটাই হলো আসল সত্যি কথা। এই বলে মিতু কথা বলা বন্ধ করলো। আমি মিতুর দিকে তাকিয়ে একটা হাসি দিয়ে বললাম, একটা কথা কি জানিস, বিপদের সময় সবাই পর হয়ে যায়, আজকে তুইও তা বুঝিয়ে দিলি। আমি যে তোর বেস্ট ফ্রেন্ড তার কোনো দামই নেই তোর কাছে। পকেট থেকে মানি ব্যাগ বের করে 1000 টাকা বেডের উপর রেখে বললাম, তোর হাসপাতালের বিল, আমি আসি, তুই ভালো থাকিস। এই বলে যে বেড থেকে উঠবো অমনি মিতু আমার হাত ধরে চোখ গরম করে বলল, এখানে চুপচাপ শুয়ে থাক, যদি বেশি নড়াচড়া করিস তাহলে কিন্তু আন্টিকে বলে এমন মায়ের খাওয়াবো না জীবনেও ভুলবি না। আমি আর কিছু না বলে বেডের উপরে বসে বললাম, আমি মানুষটা বেশি ভালো না, না হলে শুধু আমার সাথেই কেন এমন হয়? আমি কি কারো কোনো ক্ষতি করেছি নাকি? মিতু আমাকে বসিয়ে রেখে বাইরে চলে গেল। কিছুক্ষণ পর একটা ঠান্ডা লাচ্ছি আমার হাতে দিয়ে বলল, আগে এটা খা,
খেয়ে মাথা ঠান্ডা কর, ভেবে চিন্তে সবকিছু করতে হবে। আমি জানি তুই কখনো আমাদের সাথে মিথ্যা কথা বলিস না, কিন্তু আজকে তুই যেই অভিযোগ করলি না সেটা বিশ্বাস করতে একটু কষ্ট হচ্ছে। হঠাৎ দেখি রিপন ফোন করলো। ফোনটা রিসিভ করতেই রিপন বলল, রনি তোর কথাই ঠিক, কিন্তু আমি তো এদের চিনতে পারছি না। ওরা তো গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডের মতো চিপাই গিয়ে। হাত থেকে মোবাইলটা রাগে আছাড় দিয়ে নিচে ফেলে দিলাম। ফোনটার সাথে সাথে দুই টুকরো হয়ে দুই দিকে ছিটকে পড়ে আছে। পেছন থেকে পিস্তলটা বের করে বললাম, আজকে আমি এদের কাউকে ছাড়বো না। আজকে ওদের একদিন কি আমার যতদিন লাগে। মিতু আমার হাতে পিস্তল দেখে ভয় পেয়ে আমাকে জড়িয়ে ধরে বলল, রনি দেখ, এমনি তোর শরীর ভালো না, এখন এসব উল্টাপাল্টা কাজ করিস না। আমরা ইচ্ছা করলে ঠান্ডা মাথায় সবকিছু করতে পারি। আমি বললাম, মিতু তুই আমাকে ছাড়, আমি ওদের খুন করব আজকে। মিতু বলল, আমাদের ফ্রেন্ডশিপের কসম, তুই এখান থেকে কোথাও যাবি না। মিতুর কথাটা শুনে আটকে গেলাম। মিতুকে ছাড়িয়ে পিস্তলটা রেখে বললাম, জানিস একটা ছেলে কখন হাতে পিস্তল তুলে নেয়? যখন দেখে তার চারপাশে সবাই শত্রু হয়ে দাঁড়িয়ে আছে, বাঁচার মতো কোনো পথ খোলা থাকে না, তাই শেষ কোনো উপায় খুঁজে না পেয়ে এই কাজটাই করতে হয়। মিতু বলল, তাই বলে তুই কারো খুন করবি? তাহলে তুই ফোনে যা কিছু বলেছিলি সব সত্যি কথা। আমি বললাম, মিতু আমাকে একটু বাসায় দিয়ে আসবি? মিতু বলল, এখন না, বিকেলে যা। এই নে রিপন আবার আমাকে কল দিয়েছে। মিতুর কাছ থেকে ফোনটা নিয়ে বললাম, রিপন বল। রিপন বলল, আরে শালা, সেই কখন থেকে তোকে ফোন দিচ্ছি, কিন্তু তোর নাম্বার বন্ধ বলছে। এখন কি আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে এসব দেখবো নাকি? আমি বললাম, তুই এখন বাসায় চলে যা। রিপন বলল, বললি না তো ওরা কারা? আমি বললাম, পরে বলবো নি, এখন তুই বাসায় চলে যা, এখানে আর আশা লাগবে না, আমার সাথে মিতু আছে। রিপন বলল, আচ্ছা তাহলে আমি গেলাম। আর তুই বললি না তো তোকে কে মেরেছে? ঠিক আছে, বলাও লাগবে না, আমি সবকিছু খুঁজে বের করে নিব। এই বলে রিপন ফোনটা কেটে দিল। মিতু আমাকে আবার প্রশ্ন করলো, কিরে কি বলল রিপন? আমি বললাম, কিছু না। মিতু বলল, রাগ করলি আমার উপর? আমি বললাম, এখানে রাগ করার কি আছে? এবার মিতু আমার গাল টেনে বলল, আরে আমি তো মজা করছিলাম। আচ্ছা এখন বল, তাহলে তুই এখন কি করতে চাস? আমি বললাম, কিছুই করব না, আমি মারা যাব, ঠিক আছে? যত সব ফালতু প্রশ্ন করিস। এখন আমাকে বাসায় রেখে আসবি নাকি একা একাই আমাকে যেতে হবে বাসায়? মিতু বলল, চলেন সাহেব, আর রাগ করতে হবে না, এখানে সব ঔষধপত্র আছে, সময় মতো সবকিছু খাবি, তাহলে অবশ্যই ভালো হয়ে যাবি। মিতুর পার্সোনাল মাইক্রোতে উঠে যেতে লাগলাম। হঠাৎ দেখি রাস্তায় ইয়া বড় লম্বা একটা জ্যাম লেগে গেছে। পুলিশ সেনাবাহিনী মিলে রাস্তার গাড়িগুলো সাইড করছে, আর ভেতরে দিয়ে শুধু মাইক্রো আর মাইক্রো যাচ্ছে। মিতুকে জিজ্ঞেস করলাম, কিরে এখানে কে আসছে আজকে, যার কারণে এত জ্যাম? মিতু বলল, শুনলাম একটা মেয়ে আসবে নাকি, এর বেশি কিছু জানি না রে, থাকবে আমাদের কি। অনেকক্ষণ পর জ্যাম শেষ হলো। বাসার সামনে গিয়ে গাড়ি থেকে নামতেই মিতু আমাকে ধরে দরজার কাছ পর্যন্ত নিয়ে আসলো। কলিং বেল বাজতেই আম্মু এসে দরজা খুলে দিল। আম্মু আমার এই অবস্থা দেখে কান্না করে দিল। আমাকে জড়িয়ে ধরে নানা ধরনের প্রশ্ন করতে থাকে, আমার কি হয়েছে, কে মেরেছে, ইত্যাদি ইত্যাদি। আম্মুকে কোনো রকম চুপ করিয়ে রুম পর্যন্ত গেলাম। বিছানার উপর শুয়ে পড়তেই আম্মু মিতুকে বলল, আমার এসব কি করে হলো? মিতু আম্মুকে দুই পাঁচ বুঝিয়ে দিল। কিছুক্ষণ পর মিতুও চলে গেল। বেচারি সরকারি চাকরি করে, তাই সময় কম থাকে ওর হাতে। আম্মুকে প্রশ্ন করলাম, বাসাটা যে আজকে খালি খালি লাগছে, বিষয়টা কি আম্মু? আম্মু আমার মুখে খাবার তুলে দিয়ে বলল, তোর চাচা আর চাচি কক্সবাজারে বেড়াতে গেছে, আমাদের সবাইকে যেতে বলেছিল, কিন্তু আমি গেলে তোকে দেখবে কে, আর মায়াও নাকি অসুস্থ, তাই যেতে পারে নাই। তোর বাবার সাথে মায়া মার্কেট করতে গেছে, তোকে বললে তো তুই না করে দিস, এজন্য মায়া আজকে তোর বাবাকে বলল। আমিও বলে দিলাম, মেয়েটা কতদিন হলো বাসা থেকে বের হয় না, এজন্য যেতে বললাম। আম্মুর কথা শুনে মনটা চাইছে নিজের মাথা নিজেই ফাটিয়ে ফেলি। এই খেলাটা আর বেশি দিন চলতে দেওয়া যাবে না, তাড়াতাড়ি আমাকে কিছু একটা করতেই হবে। খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়লাম। যখন ঘুম ভাঙলো, সামনে তাকিয়ে দেখি মায়া আমার সামনে বসে আছে। আমার ঘুম ভেঙে গেছে দেখে মায়া বলল, কি রে রনি, তোর এই অবস্থা হলো কি করে? আমি হাসি দিয়ে বললাম, তুই এসব জেনে কি করবি, আমাকে আমার মতো থাকতে দে। মায়া বলল, তুই কেন বুঝিস না বল, তোর আর আমার সম্পর্ক কোনোদিনই হয় না। মায়ের কথা শুনে রাগে দুঃখে আমার কান্না করতে ইচ্ছে করছে। কোনো রকম রাগ কন্ট্রোল করে বললাম, আমি তোকে বলেছি যে আমি তোকে ভালোবাসি, তুই বলার পর থেকে আমি তোকে এই কথা কখনো বলেছি? মায়া বলল, রাগ করিস কেন? তখনই হঠাৎ করে সকালের কাহিনী মনে পড়ে গেল আমার। আমি কার সাথে কি কথা বলছি, ছি। এবার পা ভাঁজ করে বিছানার উপর বসে মায়ের দিকে তাকিয়ে বললাম, তোর তো বুড়া বেড়া পছন্দ, টাকাওয়ালা জামাই লাগবে তোর, আর বিয়ের আগে কি তোমার পেটে বাচ্চা দেওয়া লাগবে এমন ধরনের ভালোবাসা চাও, নাকি 10 বেটা নিয়ে বিছানায়? মায়া ঠাস করে আমার গালে দুইটা চড় দিয়ে বলল, তোকে আমি এতটা ভালো মনে করতাম, আর তুই কি না, ছি। আমি বললাম, এই নষ্টা, তুই আমার সাথে কথা বলবি না। মায়া আর কিছু না বলে কান্না করতে করতে রুম থেকে বের হয়ে গেল। এখন আমার রাগ কিছুটা হলেও কন্ট্রোল হয়েছে। যদি কথার অর্থ বুঝে তাহলে অবশ্যই বুঝে ফেলবে আমি কি বলতে চেয়েছি। মায়া হয়তো জানে না যে আমি ওর কুকর্ম সবকিছু জানি। এখন শুধু একটা ভিডিও বানিয়ে আমার হাতে পেলেই ওদের আমি খেলার পুতুল বানাবো। আমাকে ভালো থেকে খারাপ বানিয়েছিস, এখন দেখ আমি কি করি।